নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। আজ দিনভর শুধু অপারেশন সিঁদুরের খবর। আপনারা জানেন যে গতকাল ভারতীয় সময় রাত 1টা 5 থেকে 1টা 28, প্রায় 25 মিনিটেরও বেশি সময় ধরে চলল অপারেশন সিঁদুর। মোট 9টি জঙ্গি ক্যাম্পে হামলা চালানো হয়েছে, মোট 9টি জঙ্গি শিবিরে কার্যত প্রত্যাঘাত আনা হয়েছে, কিন্তু মূল ধ্বংস করা হয়েছে 24টি লঞ্চ প্যাড। মূল 24টা জায়গায় হামলা করা হয়েছে, কিন্তু 3টি জঙ্গি সংগঠনের এই লঞ্চ প্যাড, যেগুলো হিজবুল মুজাহিদিন, একই সঙ্গে সেখানে ছিল জৈশ ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবা। এই যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতের পর গোটা ভারতবর্ষে আজ কার্যত শোক বিহল ভারতবর্ষে খুশির মেজাজ। কেন? যে ভারতীয় যে পর্যটকদের এবং যে বিদেশি নাগরিকের, নেপালের বাসিন্দার যেভাবে নৃশংসভাবে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা খুন করেছে, হত্যা করেছে, যে নির্মম হত্যা করেছে, তাতে এই রকমেরই একটা কড়া জবাব ভারত কার্যত চাইছিল। পাকিস্তান ভুলে গেছে যে ভারত এখন ঠিক বিশ্বে কত নম্বর শক্তিধর দেশ। ভারতের সেনাবাহিনী পাকিস্তানের এই যে জঙ্গি ক্যাম্পগুলো ধ্বংস করার পর পরিষ্কারভাবে বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে যে কোনো সিভিলিয়েশন, অর্থাৎ সাধারণ নাগরিক বা পাকিস্তানের কোনো সামরিক ক্ষেত্রে আঘাত হানা হয়নি, শুধুমাত্র জঙ্গি ক্যাম্প বেছে বেছে ধ্বংস করা হয়েছে। আর তাতেই গোটা পাকিস্তান জুড়ে কার্যত কান্নার রোল। মাসুদ আজহারের কান্না তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আমরা। কার্যত এক কথায় বলতে গেলে দেখ কেমন লাগে। আমরা চলুন আপনাদের দেখাই যে রিটালিয়েশন অর্থাৎ প্রত্যাঘাত কেমন ছিল। দেখুন। বুধবার ভোর রাত 1টা থেকে 1টা 30 রুদ্রশ্বাস 25 মিনিটের অপারেশন সিঁদুর। জৈশ ই মোহাম্মদ, লস্কর ই তৈবা ও হিজবুল মুজাহিদিনের 9 জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। 3 বাহিনীর যৌথ অভিযানে বিরাট সাফল্য পেল ভারত। পেহেলগাঁওয়ে হামলার যোগ্য জবাব। 14 দিনের অপেক্ষার পর তপ্ত ভারতীয়দের রক্তে বইছে শান্তির স্রোত। পাকিস্তানে ঢুকে ভারতীয় সেনা বীর বিক্রমে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদের আতুর ঘর। সেনা সূত্রে খবর, যেখানে ছিল জৈশের ট্রেনিং ক্যাম্প ও জঙ্গিদের লঞ্চ প্যাড, যেখানে বসে 2019 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার প্ল্যান করে জৈশ জঙ্গিরা। ভারতের প্রত্যাঘাতে ধ্বংসের তালিকায় আছে সেই জৈশের হেডকোয়ার্টারও। ভারতীয় সেনার যে বদলায় জৈশ প্রধান মাসুদ আজহারের গোটা পরিবার খতম। ভারতের স্ট্রাইকে মাসুদের বড় দিদি, জামাইবাবু, ভাগ্নে, ভাগ্নেস্ত্রী, এক ভাগ্নি ও 5 শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের 10 সদস্যের মৃত্যুর খবরে শিলমোহর দিয়েছে মাসুদ নিজেও। স্ট্রাইকের আগে গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য থেকেই জঙ্গি শিবিরগুলিকে চিহ্নিত করা হয়। এরপরই এয়ার স্ট্রাইক। পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার পরই ভারতীয় সেনার তরফে ছবি দেখিয়ে জানিয়ে দেওয়া হয় কোথায় কোথায় স্ট্রাইক করা হয়েছে। একেবারে স্পষ্ট করে দেওয়া হলো কোনো পাকিস্তানি বা পাক সেনার কোথায় আঘাত হানা হয়নি, শুধু জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। তবে অবসরপ্রাপ্ত সেনা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢোকা ও চিহ্নিত জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত করে নজির গড়ল ভারত। ভাওয়ালপুর এলওসি থেকে 100 কিলোমিটার, মুদিরকে 25 কিলোমিটার, গুলপুর সীমান্ত থেকে 30 কিলোমিটার, সবাই ক্যাম্প এলওসি থেকে 30 কিলোমিটার, কোটলি ক্যাম্প 13 কিলোমিটার, বর্ণলা ক্যাম্প এলওসি থেকে 9 কিলোমিটার, সার্জল ক্যাম্প সীমান্ত থেকে 6 কিলোমিটার, মেমুনা ক্যাম্প এলওসি থেকে 15 কিলোমিটার। বিলাল ক্যাম্পে দূরত্বের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। মোট 24টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সেনা। সব মিলিয়ে 70 থেকে 80 জনের মৃত্যু হয়েছে বলেই খবর। কিভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নিশানা করে করে ধ্বংস করা হয়েছে সেই ব্যাখ্যাও দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং। सुप्रभात देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको
6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। इस कार्रवाई में 9 टेररिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया। The strike on the terror camps were undertaken through precision capability, as shown to you. A niche technology weapons with careful selection of warheads was ensured so that there will be no collateral damage. The point of impact in each of the target was a specific building or a group of buildings. All the targets were neutralized with clinical efficiency, and the results reiterate the professionalism of the Indian Armed Forces in the planning and execution of their operations. No military establishments were targeted. 23 এপ্রিল প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তথ্য জোগাড় চলছিল। লস্করের শাখা টিআরএফ পেহেলগাঁওয়ে হামলার দায় স্বীকার করে। স্পষ্ট হয়ে যায় পাকিস্তান চোখ। সাংবাদিক বৈঠকে জানান বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। A group calling itself the Resistance Front has claimed responsibility for the attack. This group is a front for the UN-proscribed Pakistani terrorist group Lashkar-e-Taiba. It is notable that India had given inputs about the TRF in the half-yearly report to the monitoring team of the UN's 1267 Sanctions Committee in May and November 2024, bringing out its role as a cover for Pakistan-based terrorist groups. Earlier too, in December 2023, India had informed the monitoring team about Lashkar and Jaish-e-Mohammed operating through small terror groups such as the TRF. Pakistan's pressure to remove references to TRF in the April 25 UN Security Council press statement is notable in this regard. এবার এক নজরে দেখে নেওয়া যাক কি অস্ত্রযুদ্ধ বিমান ব্যবহার হলো ভারতের এই অভিযানে। ক্ষেপণাস্ত্র স্কাল্প ক্রুজ বা স্টর্ম শ্যাডো, ক্ষেপণাস্ত্র হামার যা লেজার টার্গেটিং এর পর লক্ষ্যবস্তুতে আঘাত আনে, ক্যামিকাজে ড্রোনের ব্যবহার, জঙ্গি ঘাঁটি খুঁজতে যা ব্যবহার করা হয়। বালাকোট এয়ার স্ট্রাইকের সময় সেনা প্রধান ছিলেন মনোজ মুকুন্দ নরভানে, আর তিনি এবার এক্স হ্যান্ডেলে লিখলেন পিকচার অভি বাকি হ্যায়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। পরিচয় করিয়ে দেব, আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অরুণ বন্দ্যোপাধ্যায়। অরুণবাবু, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। স্যার, আপনাকেও স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমি প্রথমেই লেফটেন্যান্ট জেনারেলের কাছে যেতে চাইবো। স্যার, গতকাল যখন আপনার সঙ্গে আমার অনুষ্ঠান হচ্ছিল, কথা হচ্ছিল, তখন আমরা মক ড্রিল নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমরা জানতাম না যে আসলে ড্রিলটা হবে পাকিস্তানের মাটিতে। দেখুন আজকে কত শান্তি, কত তৃপ্তি নিয়ে আমরা এই অনুষ্ঠান করছি, যে 26টা পরিবারের কান্নায় যে কান ভারী হয়ে এসেছিল, ভারতবর্ষের আকাশে বাতাসে শোকের ছায়া, সেই আকাশে বাতাসে আজকে খুশির মেজাজ। মাসুদ আজাহারের কান্নার রোলটা যেন কানে বাজছে এবং মনে হচ্ছে যে মাসুদ, তোমাকে আরও অনেক প্রতিদান দিতে হবে। মাসুদ আজাহার থেকে শুরু করে একেবারে লস্করি সংগঠন জৈশ-ই-মোহাম্মদ একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে। এটাকে কত বড় সাফল্য হিসাবে আপনি দেখছেন? আমার মনে হয় স্বাধীন ভারতবর্ষে এত বড় স্ট্রাইক, এত বড় জঙ্গি ঘাঁটি ধ্বংসের ঘটনা এর আগে হয়েছে? হ্যাঁ স্যার, যে কনফ্লিক্ট হয়েছিল কার্গিলের, এখন একটা নন ওয়ার সিচুয়েশন, তো বড় কোঅর্ডিনেটেড আর্মি, নেভি, এয়ারফোর্স তিনজনের সম্মিলিত চেষ্টায় এত ভালো দেখুন পুঙ্খানুপুঙ্খভাবে প্ল্যানিং করে 9টা টার্গেট যেটা খোঁজা পিওকেতে টার্গেট, আর কিছু 100 কিলোমিটার দূরে পাঞ্জাবের
পুরো টার্গেট যেটা বলা রোজ এক্সাইশন সেই ভাওয়ালপুরে মুরডিকে ছিল যেটা হাফিজ হাসিজ লস্করে তৈবার হেডকোয়ার্টার ইনফ্যাক্ট যারা করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট ওরা লস্করে তৈবারই একটা অংশ আরো 40 যেখানে ওদের ট্রেনিং দেওয়া হয় বা হেড এইগুলো শুনে কেমিক্যাল ধরে করে সেই বেশ বেশ স্যার, আমি আসছি স্যার আবারও আপনার কাছে। আমি পরিচয় করিয়ে দেবো, আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। স্যার আপনাকে স্বাগত। আমি একটু দীপ্তাংশুবাবু এবার আপনার কাছে জানতে চাইবো, এবং মাসুদ আজাহারের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান থেকে একটা বার্তা, দেখ কেমন লাগে। আর স্যার আপনার কাছে এক্স আর্মি পার্সোনাল হিসেবে জানতে চাইবো, হাউ ইজ দ্য জোশ? দেখুন, জোশ তো আজকে ভারতবর্ষ 140 কোটির সকালবেলায় 25 মিনিট 1:05 থেকে 1:30 যে সময়ে এই 25 মিনিট শুধু ভারতবর্ষ নয়, পাকিস্তান এবং পুরো বিশ্ব আজকে কেঁপেছে ওই 25 মিনিট। তো জোশ নিশ্চিতভাবে, যে দুঃখ, যে ক্ষোভ প্রত্যেক মানুষের মধ্যে ছিল, বিশেষ করে 140 কোটি মানুষের মধ্যে, আজকে কিন্তু সকালবেলা যখন আমরা সুপ্রভাত বলেছি, গুড মর্নিং পাকিস্তান, যে আপনাদের কিরম লাগছে, তো সেই কথাটা আমরা আসিফ মুনিরকে বলেছি, স্মেল দ্য কফি। তো আসিফ মুনিরকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, উনি কোথায় লুকিয়ে পড়েছেন। এবং যখন আমাদের বিভিন্ন জায়গা থেকে এই রাফাল পাকিস্তানে 100 কিলোমিটার ভেতরে ঢুকে ভাওয়ালপুরের যে জঙ্গি ঘাঁটি সেটা গুড়িয়ে ধুলোর সঙ্গে মিলিয়ে দিল, এবং তার সঙ্গে আরো 8টা জঙ্গি, যেখানে লঞ্চ প্যাড অথবা লস্করে তয়বা জৈশ এ মোহাম্মদের যেখানে জঙ্গিদের আতুরঘর, যে ভারতবর্ষ গুড়িয়ে দিল। আমার নিশ্চিতভাবে 140 কোটি মানুষ আজকে যখন সকালবেলা উঠে এই দৃশ্য টেলিভিশনে দেখেছে, কারণ অনেকের মনে যারা যারা আবার আমানকি আশা পাকিস্তানের মধ্যে দিয়ে খোঁজে, এবং ভারতীয় সামরিক বাহিনীর ওপর মাঝে মাঝে প্রশ্নচিহ্ন তুলে দেয়, বালাকোট স্ট্রাইকের ওপর দেখেছি। কিন্তু আজকে এই রাফাল এবং কামাগাজি ড্রোনের মাধ্যম দিয়ে, যে ক্যামেরা দিয়ে কমপ্লিট টেলিভাইজ, যে 9টা জায়গায় ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে, স্যাটেলাইটে পিকচার দেখানো হয়েছে যে আগে কি ছিল এবং যখন হামলা হলো তারপর কি হলো, দুটোই ছবি পুরো ভারতবর্ষকে এবং বিশ্বকে দেখানো হয়েছে। আমি নিশ্চিত আমাদের জোশ, হাউ ইজ দ্য জোশ? দ্য জোশ ইজ ভেরি হাই। বেশ, আমি অরুণবাবু আপনার কাছে জানতে চাইবো, যেটা একটু আগে কর্নেল স্যার বলছিলেন যে গোটা বিশ্ব আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যে হাউ ইজ দ্য জোশ। আমি আপনার কাছে জানতে চাইবো, গোটা বিশ্বের কাছে তো এই বার্তা গেল, আমি নাম করতে চাইছি না আজকে, কারণ ইটস লাইক এ ওয়ার লাইক সিচুয়েশন অনেকে বলছেন। তো সেক্ষেত্রে সেই সমস্ত শক্তিধর যারা পাকিস্তানের মতোই ভারতের দিকে চোখ রাঙায়, যাদের 2 টাকার মুরদ নেই, 2 কোটি টাকার স্বপ্ন দেখে, কলকাতা দখল করে নেওয়ার স্বপ্ন দেখে, কেউ আবার মাঝে মধ্যে বিভিন্ন সীমান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা করে, তাদের কাছে আজকে একটা বোধহয় ভারত বার্তা দিয়ে দিল যে এই হামলা ভারত তুড়িতে করতে পারে। অবশ্যই যারা মনে করেছেন যে ভারত একটা পুষো হওয়ার রাষ্ট্র, তাদের কাছে একটা খুব বড় রকম বার্তা গেল যে ভারতবর্ষে একটা ক্ষমতা আছে, তার এই বিরোধিতা যারা করে তাদের শাস্তি দেয়ার। তো আমার মূল কথা হচ্ছে গিয়ে, আজকে ভারতবর্ষ যেটা করেছে সেখানে আর কোনো লুকোনোর জায়গা নেই। সমস্ত স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে যে সত্যি সত্যি ঘটনা ঘটেছে। কিন্তু দেখবেন পাকিস্তান এখনো বলে যাচ্ছে যে যেটা করেছে সেটা সিভিলিয়ানদের উপরে অত্যাচার করেছে ইত্যাদি ইত্যাদি, যদিও সেরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার অন্তরে জানা নেই। আর আরেকটা দেখুন, পাকিস্তান চেষ্টা করেছে বরাবরই বলতে তাদের সঙ্গে জঙ্গি অপারেশনের কোনো যোগ নেই,
অন দি কন্ট্রারি যেটা দেখা যাচ্ছে, জঙ্গিদের মারা যাওয়ার পরে পাকিস্তানি সেনা কর্তা এবং পুলিশ তারা গিয়ে তাদের ফিউনারেলে যোগ দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে। প্রধানমন্ত্রী বলছেন যে এরা আমাদের শহীদ। সুতরাং পাকিস্তানের মুখোশটা পুরোপুরি খুলে দেওয়া হলো। প্রশ্ন তো হচ্ছে এরপরে পাকিস্তান কি করতে পারে? হ্যাঁ, একটা কিছু করতে তো পারেই অবশ্য, কিন্তু তার আগে আমি একটু বলে নিতে চাই, এর আগে একটা অধিবেশন আমি এনকে টিভিতে বলেছিলাম যে ভারতবর্ষের রেসপন্সটা শুড বি গ্রেডেড রেসপন্স at a time and place of its choosing। ঠিক তাই হয়েছে, কারণ হুটপাট করে কাজ না করে 14 দিন সময় নেওয়া হয়েছে, আমাদের আর্ম ফোর্সেসকে অ্যালার্ট করা হয়েছে, তারা নিজেদের মধ্যে যোগাযোগ করেছেন, করে যেটা করলেন একটা অভূতপূর্ব ঘটনা। কারণ 1971 সালের পরেই প্রথম ভারতবর্ষের ভারতবর্ষ থেকে পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতবর্ষ একটা অপারেশন চালাতে পারলো, যদিও ভারতবর্ষের ভেতর থেকেই এই অপারেশনটা চালানো হয়েছে। এটা যেমন ভারতবর্ষের সামরিক বাহিনীর একটা বিরাট সাফল্যের পরিচয়, আর কিন্তু এটাও দেখা যাচ্ছে যে দরকারে ভারতবর্ষ ভারতের সীমানা লঙ্ঘন না করেও পাকিস্তানকে পর্যদস্ত করতে পারে। এবং অবশ্যই আমাদের আরেকটি যে পার্শ্ববর্তী রাষ্ট্র আছে যেখানে একটু বড় বড় কথা বলা হচ্ছিল, তাদেরও সংযত হওয়ার একটা বার্তা পাঠিয়েছে। আমি আজকে দেখাতে চাইবো যে আমরা যখন সকালবেলা ঘুম ভেঙে জানতে পারি যে এই অভিযানটির নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুর নামটা কেন দেওয়া হয়েছিল? আপনাদের প্রত্যেকের মনে আছে যে ওই বৈশরণ ভ্যালিতে সেদিন কান্নার রোল দেখে পাকিস্তান কার্যত এক চুমুক চা বেশি খেয়েছিল। নির্লজ্জ পাকিস্তান ভুলে গিয়েছিল যে এটা ভারতবর্ষ। ঘুরপথে সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে ভারতের মা বোনেদের সিঁদুর কেড়ে নেওয়া যায়, এই সহজ সত্যিটা বুঝতে পারেনি যে তার পরিণাম কত বড় দিতে হবে। আমাদের 26 জনের পর্যটকের দেহ দেখে যারা উল্লাস করেছিল সেদিন, আজ সেই মাসুদ আজাহারের 14 জনের দেহের সামনে বসে মাসুদ আজাহার হাউ হাউ করে কাঁদছে, আর সেটা গোটা বিশ্ব দেখছে, পাকিস্তান দেখছে। নির্লজ্জ পাকিস্তান, এর পরেও কোনো লজ্জা নেই। আমি দেখাতে চাইবো যে কেন এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুর। দেখুন, এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকাকে রক্তে রাঙিয়ে দিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের খুন করাই শুধু নয়, নারী ও শিশুদের ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিল লস্কর-ই তৈবার 6 সন্ত্রাসবাদী। জঙ্গিদের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল 26 জন ভারতীয় শরীর। এক লহমায় মুছে গিয়েছিল ভারতীয় মেয়েদের সিঁদুর। 7ই মে 2025 মধ্যরাত, ঘড়ির কাঁটায় তখন প্রায় 2টো। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ ভারতীয় সেনা ও বায়ুসেনার। ভারতীয় সেনা এবং বায়ুসেনার এই অভিযানের পোশাকি নাম অপারেশন সিঁদুর। ভারতীয় পুরুষদের বেছে বেছে হত্যা করেছিল জঙ্গিরা। স্বামীকে হারিয়ে বিধবা হতে হয়েছিল অনেককেই। নারীদের কাছে সিঁদুর শামিল কল্যাণ ও সুরক্ষার প্রতীক। পুরুষদের হত্যা করে সেই সিঁদুরই মুছে দিয়েছিল জঙ্গিরা। তাই ভারতের এই অপারেশনের নাম রাখা হয়েছে সিঁদুর। স্বাধীনতার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বহু অভিযানের নামকরণেই লুকিয়েছিল প্রত্যাঘাতের মন্ত্র। 1965 ভারত পাক যুদ্ধে অপারেশন রিডল ও অ্যাবলেস, 1971 ভারত পাক যুদ্ধে অপারেশন ট্রাইডেন্ট, পাইথন ও ক্যাকটাস লিলি, 1984 সিয়াচেনে ভারত লড়েছিল পাকিস্তানের বিরুদ্ধে, অভিযানের নাম ছিল অপারেশন মেঘদূত। 1999 কার্গিল যুদ্ধ, অপারেশন বিজয় ও অপারেশন সফেদ সাগর। 2016 উরি সার্জিক্যাল স্ট্রাইক, 2019 বালাকোট এয়ার স্ট্রাইক অপারেশন বন্দর এবং 2025 সালের অপারেশন সিঁদুর। ভারতকে রক্তাক্ত করার দাম করায় গন্ডায় চোকাতে হলো পাকিস্তানে বসে থাকা সন্ত্রাসবাদীদের। সবশেষে পৃথিবীকে অপারেশন সিঁদুরের সাফল্যের কথা সদর্পে ঘোষণা করলেন ভারতীয় 2 বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিং। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে যেতে চাইবো। স্যার, আমরা সেদিন শুনেছিলাম, প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন যে বেছে বেছে পুরুষদের খুন করা হয়েছিল এবং তারা পরিষ্কার বলেছিলেন যে কালমা পড়ো,
কালমা পড়তে না পারলে তাদেরকে বুকে মাথায় নৃশংসভাবে গুলি করা হয়েছিল। আর আজকে আমাদের ভারত, আমাদের প্রধানমন্ত্রী এই সাফল্যের সাংবাদিক বৈঠক করালেন দুজন মহিলাকে দিয়ে, দুজন সেনাবাহিনীর মহিলা জওয়ানকে দিয়ে। তারা বললেন যা বলার, আমাদেরকে দেখালেন সেই ছবি, এবং অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন সিঁদুর। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ওদের দেশ তিনটে হচ্ছে, প্রথমটা আল্লাহ, দ্বিতীয়টা আর্মি, ওদের আর্মি এই সেকুলারিজমের, শুধু বিশেষ করে ডিফেন্স ফোর্সেস বলে আপনি জানেন হয়তো, মিডিয়াম, আমরা নিজেদের ফলো করি। MMG মানে মন্দির, মসজিদ, গুরুদ্বারাকেও বলি MMGC আমরা বলি। কাজেই অনেক নিউজ চ্যানেলে এটা বলছেন যে তুই মহিলা বললেন, বীরাঙ্গনা বললেন, খুব খুশি হলাম। আপনি এইটা বললেন না মাইনরিটি কমিউনিটি এসে যায় না, আমরা সেই হিসেবে করা হয়নি। হ্যাঁ, দুজনই যে মহিলা, দুই বীরাঙ্গনা, একজন সিগন্যাল অফিসার, হেলিকপ্টার পাইলট ছিলেন, এইটা মহিলা ছিল, এই হিন্দু ছিল কি মুসলমান ছিল, এটা আমাদের কোন কিছু এসে যায় না। আমি যদি কোন রেজিমেন্টের সিও হই, কোনো ফাংশন হলে আমি সেই বেশ স্যার, খুব পরিষ্কারভাবে আপনি বলছেন যে এটা একেবারেই কোনো জাতি ধর্মের বিষয় নয়। তবে দুজন মহিলাকে দিয়ে সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী হয়তো এই বার্তাটা দিতে চাইলেন যে মহিলাদের সিঁদুর মুছে দিয়েছে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন, আজ সেই মহিলারাই কার্যত পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযান করে দেখিয়ে দিয়েছে যে আমাদের মহিলারা আজকে কোথায় রয়েছেন। এই বার্তাটা বিশ্বের কাছে পৌঁছানোটা দরকার ছিল। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে আসতে চাইবো। দীপ্তাংশু চৌধুরী, আপনার কাছে আমি একটা প্রশ্ন না করে পারছি না। একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকেও এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে জানিয়েছিলেন যে সমীর গুহর স্ত্রী, তিনি বলেছিলেন যে তার স্বামীকে খুন করার পর ওই নির্লজ্জ পাকিস্তানের সন্ত্রাসবাদীরা বলেছিল যা মোদিকে গিয়ে বল। তারা মোদিকে বলেছেন, আর মোদি তাদেরকে কি বললেন? জবাব মনে হয় খুব পরিষ্কারভাবে যে বার্তা, এই জঙ্গি সংগঠন যেখানে যেখানে পূর্ব এবং পশ্চিম, আমাদের পশ্চিমে তারা অলরেডি দেখেছে এই বিভীষিকা, এই 1:05 থেকে 1:30 25 মিনিটের বিভীষিকা, মোদিকে বললে কি বিভীষিকা দেখতে হয় সেটা দেখলো। এবং পূর্বে আমার মনে হয় যে দুর্বৃত্তের সরকারের প্রধান যিনি পাপেট, তারও বোধহয় রাত্রিরে ঘুম হয়নি। এবং যে জঙ্গি সংগঠনগুলো পূর্বে মাথা চাড়া দিয়ে উঠেছিল, এই আনসারুল্লাহ বাংলা টিম, জামাতের বিভিন্ন, তারা মনে হয় সেই ইঁদুরের মতন আমার গর্তে ঢুকে যাবে। কারণ কালকে যে ঘটনাগুলো সারা রাত ধরে দেখেছে এবং টেলিভাইজ দেখিয়েছে ভারতের সমস্ত লোককে, পাকিস্তান, বাংলাদেশ এবং আশেপাশের সমস্ত দেশকে, তাদের মনে হয় একটা শিক্ষা পেয়েছে যে ভারত কি করতে পারে। এবং ভারতের বহু সময় লাগে না, 13 দিনের মাথায় কিন্তু ভারত পাকিস্তানের 100 কিলোমিটার ঢুকেও তাদের ভাওয়ালপুর থেকে, শিয়ালকোট থেকে, মুরিদকে, এই সমস্ত জায়গা কিন্তু যে টেররিস্ট, এই জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার, সে হাফিজ সাইদ হোক, ওর মাসুদ আজাদ মাসুদ হোক, তাদের কিন্তু এই সংগঠনগুলোকে মিলিয়ে দিয়েছে। আপনি যেটা বলছিলেন, আজকে এই মাসুদ আজাদ হয়তো কাঁদছে, ওনার 14 জন পরিবারের লোক ওই যে বাড়িতে ছিল সে বোধহয় তারা আজ নেই। তাকে কাঁদতে হবে, কারণ তাদের যে জঙ্গি নাশকতায় আমাদের
26 জন পর্যটকের ওপর তাদের নৃশংসভাবে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে। এবং আমি ওদের দায়ী করি না, এদের দায়ী হচ্ছে পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের আইএসআই এবং পাকিস্তান রাষ্ট্র। এবং দরকার হলে যদি এরা এইখানে এই ক্যালিব্রেটেড যে স্যার বললেন যে ক্যালিব্রেটেড যে অ্যাটাক, এটা যদি এই বার্তাটা না বুঝতে পারে এবং আমাদের নাগরিকদের ওপর যে গুলি চলছে লাইন অফ কন্ট্রোল অথবা আইবির আশেপাশে যে শেলিং চলছে, যদি চালিয়ে যায় আমরাও কিন্তু এসকালেট, এই যে ল্যাডার অফ এসকালেশন হয় সেখানে কিন্তু এসকালেট করতে পারি। যে পাকিস্তানরা আজ ভোরবেলা 1:05 সময় এই ভারতবর্ষ থেকে এতগুলো রাফাল বিভিন্ন জায়গা থেকে ঢুকলো এবং যে অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং রাডারে একটা জায়গাও ধরতে পারলো না, তাহলে আমরা বুঝতে পারছি যে চীনের যে খেলনাগুলো ওরা বিভিন্ন ইন্টারন্যাশনাল বর্ডার অফ লাইন অফ কন্ট্রোলে রেখেছে, আমাদের এতগুলো ভেতরে রাফাল গিয়ে স্ক্যাল্প এবং হামার দিয়ে কমপ্লিট গুঁড়িয়ে দিল এবং কামাকাজি ড্রোন দিয়ে এই পুরো ফটোগ্রাফও আমরা পেলাম। এবং এই কামাকাজিগুলো যে লঞ্চ প্যাডগুলো এলো সেই লঞ্চ প্যাডগুলো কিন্তু গিয়ে নিজেরাই ব্লাস্ট হলো এবং কমপ্লিট লঞ্চ প্যাডগুলো গুঁড়িয়ে দিল। এই 3 রকম মিসাইল আমরা, একটা মিসাইল স্ক্যাল্প মিসাইল, একটা হামার বোম এবং কামাকাজি এই ড্রোন যেটা সেলফ এক্সপ্লোড করে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আজ আমরা করেছি এবং বিশ্ব দেখেছে এবং বিশ্বকে ভারতবর্ষ একটা বার্তা দিয়েছে। ওই মোদিকে বল, মোদি আজ বিশ্বকে একটা বার্তা ইতিমধ্যে আমার মনে হয় সবাই সতর্ক হয়েই থাকাটা দরকার। বেশ, এখন এই যে আপনি সতর্কতার কথা বলছেন, অর্থাৎ ভারত কি এই হামলার পর কার্যত শীতঘুমে চলে যাবে? না, ভারত কিন্তু অ্যালার্ট মুডেই রয়েছে। কারণ ভারত হচ্ছে এমন একটি রাষ্ট্র, খুব স্পষ্টভাবে আজকে রাজনাথ সিং বলেছেন ভারত কখনো কারোর ওপর হামলা করে না, ভারত প্রত্যাঘাত করে। অর্থাৎ ভারতকে যদি তুমি চিমটি কাটো, ভারত তোমাকে কষিয়ে গালে থাপ্পড় মারতে জানে। ফলে এই ভারত, যে ভারতকে 26 জন নিরীহের প্রাণ নিল যে ভারতে, আমরা এখনো পর্যন্ত অসমর্থিত খবর অনুযায়ী প্রায় 100 জনের কাছাকাছি সেখানে ক্যাজুয়ালিটি হয়েছে, অর্থাৎ মারা গিয়েছে, এবং তার মধ্যে 14 জন মাসুদ আজাহারের। এটা 28 হলে খুশি হতাম, মাসুদ আজাহার যদি এতে শেষ হয়ে যেত খুশি হতাম, আর মাসুদ আজাহারের কান্নাটা আরো বেশি ভালো লাগছে। সেই মাসুদ আজাহার সে বিবৃতি দিয়ে বলছে আমি কেন মরে গেলাম না। মাসুদ, তোমার এখনো অনেক দিন বাকি আছে, তুমি এই প্রত্যেক দিন বাঁচবে আর প্রত্যেক দিন ভারতের আতঙ্কে বাঁচবে, এটাই হচ্ছে মাসুদের শাস্তি। আমি একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আলোচনা এবং অন্যান্য আরো প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, আরো ডিটেলস তথ্য দেখাবো, ডিটেলস আলোচনায় আসবো, সঙ্গে থাকুন। আমরা বিরতির পর ফিরে এসে একটি ছবি আপনাদেরকে দেখাবো। এই ছবিটি বলে দিচ্ছে যে নির্লজ্জ পাকিস্তান কিভাবে ভারতের বিরুদ্ধে জঙ্গি সন্ত্রাসে মদদ দেয়। তার ছবি দেখুন, নির্লজ্জ পাকিস্তানের ছবি দেখুন। এই যে জঙ্গি মারা গেছে, এই জঙ্গি হচ্ছে এই ভারতের যে প্রত্যাঘাত, সেই প্রত্যাঘাতে কার্যত সে মারা যায়, কিন্তু তাকে পাকিস্তান শহীদের মর্যাদা দিচ্ছে। এ হচ্ছে লস্করি তৈবার একজন কমান্ডার, এবং তাকে কেন্দ্র করে কিভাবে দেখুন গোটা পাকিস্তান যেন মনে হচ্ছে পাকিস্তানের কোনো প্রাইম মিনিস্টারের কিছু হয়েছে। দেখুন অবস্থা, গোটা পাকিস্তান পুলিশ, পাকিস্তান সেনা, নির্লজ্জ গোটা পাকিস্তান নেমে এসেছে এক জঙ্গির, এবং তার কফিনে পাকিস্তানের জাতীয় পতাকা মোড়া হয়েছে। মানে এত নির্লজ্জ পাকিস্তান গোটা বিশ্বের কাছে আজকে উন্মুক্ত হয়ে যাচ্ছে। দেখুন এই ছবিটাই বলে দিচ্ছে যে পাকিস্তানের কি অবস্থা আজকে। দেখুন, লস্করি তৈবার কমান্ডান্ট এর নাম হচ্ছে ইয়াকুব মুঘল। এই যে জঙ্গি যে মারা গিয়েছে এর নাম ইয়াকুব মুঘল। আমি এটা নিয়ে একটু জানতে চাইবো অরুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, পাকিস্তানের কি ন্যূনতম লজ্জা নেই যে গোটা বিশ্ব দেখছে? এই ছবি তো ভারত তুলতে যায়নি, কামাকাজি ড্রোনও তোলেনি, পাকিস্তান ভাইরাল করেছে এই ছবি। তার মানে পাকিস্তানের ভেতরেই এমন লোক রয়েছে যারা পাকিস্তানের এইসব অসভ্যতা অভব্যতা এসব সহ্য করতে পারছে না। যে দেখুন, এই যে ইয়াকুব মুঘল, তাকে একটা জঙ্গি, তাকে তার কফিনে মোড়ানো হয়েছে পাকিস্তানের জাতীয় পতাকা।
এত নির্লজ্জ। হ্যাঁ, তার কারণ হচ্ছে গিয়ে পাকিস্তান তো বরাবরই বলে আসছে অফিসিয়ালি আমাদের সঙ্গে জঙ্গিদের কোনো সম্পর্ক নেই। এই যে যেটা ঘটেছে এটা একটা অদ্ভুত ব্যাপার, এখানে যারা মারা গেছে তারা এখন আমাদের শহীদ। অর্থাৎ পাকিস্তান চেষ্টা করছে বোঝাতে যে পাকিস্তানের যারা জঙ্গি তাদের সঙ্গে অফিসিয়ালি কোনো সম্পর্ক আমাদের নেই, তারা মারা গেছে, তারা শহীদ হয়েছে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, পাকিস্তান চালাচ্ছে তো কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট নয়, পাকিস্তান চালাচ্ছে পাকিস্তান আর্মি এবং এএসআই। এটুকু মনে করিয়ে দিয়ে আমি যে এই ঘটনার কিছুদিন আগে পাকিস্তানের আর্মি চিফ যেভাবে বক্তৃতা দিলেন, যেভাবে ভারতবর্ষের উপরে তার বিষোদ্গার করলেন, যেভাবে বললেন যে কাশ্মীর আমাদের জাগুলার ভেইন, যেভাবে বললেন যে হিন্দুদের সঙ্গে কি করে মুসলিমদের পার্থক্য, এইগুলো করে যেন উস্কে দিলেন জঙ্গিদের। এবং এই কথা শুধু আমি বলছি না, পাকিস্তানের একজন জেনারেল মির্জা তিনিও বলেছেন যে এটা ঠিক করেননি ভদ্রলোক। এখন যেহেতু সব কাণ্ড ঘটেছে, এখন তো পাকিস্তান চট করে বলতে পারে না যে এরা জঙ্গি, ওরা বলছে আমাদের শহীদেরা, এবং এইভাবে ওদের করছে। নির্লজ্জ তো বটেই, অবশ্যই নির্লজ্জ। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এরপরে যদি ধরুন আবার পাকিস্তান চেষ্টা করে জিনিসটা এসকেলেট করতে, অবশ্যই ভারতবর্ষ তা এসকেলেশন ল্যাডারে নিজেরাও এসকেলেট করে দেবে, সেক্ষেত্রে কোথায় গিয়ে শেষ হবে? একটা লক্ষ্য করে দেখুন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এই মানে জঙ্গিদের কার্যকলাপের তীব্র নিন্দা করা হয়েছে, যখন 26 জন নির্দোষ মানুষকে খুন করা হয় এবং ধর্ম বেছে বেছে খুন করা হয়। উদ্দেশ্য ছিল পাকিস্তানের ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি করা হিন্দু মুসলমানের মধ্যে, যাতে আমাদের ঐক্যটা নষ্ট হয়ে যায়। সেটা পাকিস্তান ব্যর্থ হয়েছে সে কাজ করতে। এখন ওখানে নিজেদের সমস্যা নেই শেষ, বালুচিস্তানের সমস্যা, তারপরে এনডব্লিউএফপি সমস্যা, আর্থিক অবস্থা খুব খারাপ, এসবের থেকে একদম দৃষ্টি ঘোরানোর জন্য এই কাজটা পাকিস্তান করেছে, এবং সেটা করেছে বলেই আজকে এই অবস্থা। এখন দেখতে হবে পাকিস্তানের সাধারণ মানুষ যারা আছেন তারা কিভাবে রিয়াক্ট করেন, তারা কতটা এতে বিচলিত, তারা কতটা সরকারকে দায়ী করছেন এর জন্য, এবং তারা সরকারের বিরুদ্ধে যদি নিজেরা একটু ইনিশিয়েটিভ নিয়ে আন্দোলন করে তাহলে হয়তো অবস্থাটা অন্যরকম দাঁড়াবে। ভারতের পক্ষে এটা একদিক থেকে খুব ভালো যে এখনো পর্যন্ত কোনো দেশ বলেনি ভারতবর্ষ তার নিজের সীমানা ছাড়িয়ে গিয়ে এমন কাজ করেছে যেটা নিন্দনীয়, যেটা করেছে ইন সেলফ ডিফেন্স, এবং সেটা ভারতবর্ষ করবে, ভবিষ্যতে সেটা করবে, সেটা জানিয়ে দেওয়া হলো। বেশ, এই ইয়াকুব মুঘলকে নিয়ে পাকিস্তানের এই লম্পঝম্প দেখে আমার তো একটা কথাই মনে হচ্ছে যে ভারতের বিরুদ্ধে রাগে যে একটু জল বেশি খাবে বেচারারা, তারও অবস্থা নেই। কারণ ইন্ডিয়া ইতিমধ্যেই সমস্ত জল বন্ধ করে দিয়েছে, মানে যে একটু জল বেশি খাবে টেনশনে, সেটাও খাওয়ার উপায় নেই। পাকিস্তান ভাতে মরবে, জলে মরবে, টেনশনে মরবে, এটাই পাকিস্তানের শাস্তি। জঙ্গি সন্ত্রাসবাদে মদদ দেওয়া, জঙ্গিদের আশ্রয় দেওয়ার শাস্তি পাকিস্তানকে এভাবেই ভুগতে হবে, নির্লজ্জ পাকিস্তানকে। আমি আপনাদেরকে একটু দেখাতে চাইবো যে হোয়াট নেক্সট। আমরা সবাই ভাবছি, আমরা তো জানি যা হওয়ার হয়ে গেছে, এবার এই পাকিস্তান আর কিচ্ছু করার ক্ষমতা নেই, কোমর ভেঙে দিয়েছি আমরা। কিন্তু পাকিস্তান আফটার অল এমন একটা দেশ যার বুদ্ধি হাঁটুতে, সেই পাকিস্তানকে আমরা কিন্তু কোনোভাবেই ছোট আকারে দেখছি না। ফলে আমরা আমাদের মতো করে অ্যালার্ট মুড জারি রেখেছি। আমরা জানি যে কোনো মুহূর্তে এই হাঁটুতে বুদ্ধি থাকা পাকিস্তান অনেক কিছু করতে পারে। ফলে আমরা অ্যালার্ট মুডে আছি, এবং আমরা এই ঘটনার পর আর কি কি করলাম সব আপনাদেরকে দেখাবো। দেখুন, পেহেলগাঁও জঙ্গি হামলার 14 দিন পর পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। তাতেই আতঙ্কে কাঁপছে পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনার প্রত্যাঘাতের পর পাক প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতের জোরপূর্বক যুদ্ধ পরিস্থিতি তৈরির জবাব দেওয়া হবে। পাক প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ জানিয়েছেন, ভারত আর অভিযান না করলে পাকিস্তানও বিরত থাকতে প্রস্তুত। We have been saying all along in last fortnight that we'll never initiate anything hostile towards India. But if we are attacked, we'll respond. If India backs down, we will definitely wrap up these things, you know. But as long we are under attack, under fire, we have to respond. We have to defend ourselves. এক কথায় ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেওয়া পাকিস্তানের গলায় এখন জলশূন্য পরিস্থিতি। ভয় পেয়েছে খান সেনারা।
কিন্তু প্রতিবেশী শত্রু দেশকে কোনোভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারত। ভারতের 3 সেনাবাহিনীর প্রধান রাষ্ট্রপতি তাকে বুধবার ভোর রাতের ঘটনা সম্পর্কে জানাতে রাইসিনা হিল রাষ্ট্রপতি ভবনে যান প্রধানমন্ত্রী। যদিও তার আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে মোদী জানান, পরিকল্পিত সব লক্ষ্যেই প্রত্যাঘাতে সফল ভারতীয় সেনা, কোনো ক্ষেত্রেই ব্যর্থ হয়নি ভারত। অপারেশন সিঁদুর নামটি প্রধানমন্ত্রীরই দেওয়া। পিএমও সূত্রে খবর, অপারেশন সিঁদুর চলাকালীন রাত জেগে তত্ত্বাবধান করেছেন প্রধানমন্ত্রী। রাতে হামলার পর 7 সকালেই প্রধানমন্ত্রী লোক কল্যাণ মার্গের বাসভবনে পৌঁছে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পরে জানান, ভারত হামলা করে না, প্রত্যাঘাত করে। किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। भारत ने अपनी सरजमी पर हुए हमले का जवाब देने के लिए अपने राइट टू रेस्पॉन्ड का इस्तेमाल किया है और हमारी यह कार्रवाई बेहद सोच समझकर सधे हुए तरीके से की गई है। এখানেই শেষ নয়, প্রস্তুতির অংশ হিসেবেই সীমান্তবর্তী একাধিক রাজ্যের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ এই 9 রাজ্যের মুখ্যমন্ত্রীরা শাহের ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। সীমান্ত সুরক্ষা নিয়ে ভার্চুয়ালি এই বৈঠকে আলোচনা হয়। অপারেশন সিঁদুর নিয়ে বৃহস্পতিবার সকাল 11টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে কেন্দ্র। 22 তারিখ হামলার পর সর্বদলীয় বৈঠকে না থাকলেও বৃহস্পতিবারের বৈঠকে প্রধানমন্ত্রী থাকতে পারেন বলে খবর। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অ্যাডভাইজারি অনুসারে রাজ্যে রাজ্যে চলছে সিভিল ডিফেন্সের মক ড্রিল। জনসাধারণকে দেওয়া হচ্ছে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণ। এদিকে জম্মু কাশ্মীরের সীমান্ত পারে লাগাতার পাকিস্তান সেনার গুলিবর্ষণের জেরে খালি করা হচ্ছে উপত্যকা। নিরাপদ স্থানে সরানো হচ্ছে উপত্যকার স্থানীয় বাসিন্দাদের। সেনা সূত্রে খবর, পাকিস্তান যদি ভারতের প্রতি কোনো আগ্রাসন দেখান তার জন্য তৈরি আছে অপারেশন সিঁদুর 2.0। কিন্তু প্রত্যাঘাত তো দূরের কথা, পাল্টা হামলার পরিণাম অনুধাবন করে ইতিমধ্যেই পাকিস্তান সুর নরম করতে শুরু করেছে। কিন্তু এখনও অ্যালার্ট মুড থেকে সরছে না ভারত। বেশ কিছু বিমানবন্দরে জারি ফ্লাইট অ্যাডভাইজারি। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইস জেট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, আকাশার 200-র বেশি উড়ান বাতিল। লে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, জামনগর, ভাতিন্ডা, ভুজ, ধর্মশালা, রাজকোট, পোরবন্দর, থৌ বিমানবন্দরে নোটাম জারি। নোটাম জারি থাকলে ওই সময়ে সেই জায়গার এয়ার স্পেস ব্যবহার করা যায় না। সরতে পারে ধর্মশালা থেকে মুম্বাই ম্যাচ, সেই ম্যাচ হতে পারে ডিওয়াই পাটিল অথবা ব্র্যাবন স্টেডিয়ামে। আধা সেনা ও সেনার সব ছুটি বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুতি, নাগরিকদের জন্য বাংকার তৈরি রাখতে বলা হয়েছে। পাঞ্জাবেও সীমান্ত এলাকায় বন্ধ স্কুল কলেজ, বন্ধ করে দেওয়া হয়েছে কর্তারপুর করিডোর। সব মিলিয়ে ভারত যে কোনো রকম পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকছে। তবে পাকিস্তান ভয়ে কার্যত পিছু হাঁটতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি উৎপল ভট্টাচার্যের কাছে যেতে চাইবো। স্যার, এই মুহূর্তের অ্যালার্ট মুডটা কতটা ইম্পর্টেন্ট? একটা প্রত্যাঘাতের পর আরেকটা প্রত্যাঘাত যে কোনো সময় আসতে পারে এবং আজকের রাত সেক্ষেত্রে অনেকটা ক্রুশিয়াল হতে পারে। ফলে আগামী কতদিন আমাদের এই অ্যালার্ট মুডে থাকাটা ইম্পর্টেন্ট? খুব প্রশ্ন করেছেন। এখন আমাদের অ্যালার্ট মুড বিশেষ করে দ্বিতীয় কথা, আপনারা যেটা বলছিলেন ওই যে শহীদকে নিয়ে গিয়েছে আব্দুল মজিদ যার নাম, ওরা তো বলে না এরা টেররিস্ট, ওরা বলে ফ্রিডম ফাইটার। আর ওদের নিয়ে যাওয়ার সময়, ওদের জানাজার সময় রীতিমতো সম্মান দেওয়া হয় প্রাইম মিনিস্টার, নইলে অন্য টেররিস্ট ওরা কি করে রিক্রুট করবে? এই জন্য এটা করতেই হয় ওদের। কাজেই ওরা তো এটাকে লজ্জা কেন, ওটা এটাই ওদের মেশিনারি, দিস ইজ দেয়ার ওয়ারফেয়ার। will have a warfare of thousands of ওদের ওয়ারফেয়ারটাই হচ্ছে সোজা 1-to-1 কনফ্রন্টেশনে ওরা আসবে না, ওরা কারবাই করবে এরকম টেররিজমের স্টেট অফ ওয়ার।
দ্বিতীয় কথা, আপনি কি যেন কেন মনে হচ্ছে their air power is also very strong. They have got the F-16, the version, যেগুলোর অ্যাকিউরেসি, যেগুলোর ম্যাক স্পিড অনেক ভালো। তো করবে, কারণ ওরা বলছে মসজিদের নষ্ট করে, কোন ভাওয়ালপুরে সুবহান মাল্লা মসজিদ, যেখানে 8 জন মারা গেছে, আসলে 21 জন মারা গেছে, আমাদের মিডিয়া থেকে না। যদি আপনি ডন বা নেশন সেখানে পাবেন। তারপরে আমরা নাকি বিলাল, মানে আসলে ওদের যে মানে আপনি বলছেন স্যার এক্ষেত্রে আমাদের অ্যালার্ট মুডটা খুব ইম্পর্টেন্ট, আগামী কয়েকদিন আমাদের অ্যালার্ট মুডে থাকতেই হবে। আমি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে যেতে চাইবো। স্যার আজকে আমরা পাকিস্তানকে যেভাবে দেখতে অভ্যস্ত, অলরেডি খোয়াজা আসিফের বক্তব্য আমরা শোনালাম, তিনি বলছেন ভারত যদি আর কোনো রকম প্রত্যাঘাত না করে তাহলে আমরাও প্রস্তুত আছি, আর কোনো কিছু করব না আমরা। কোথায় গেল পাকিস্তানের এত লম্পঝম্প? তারা নাকি সব ভারতের দিকে তাক করে রেখেছে, পরমাণু ছুড়ে দেবে, ভারত ধ্বংস হয়ে যাবে। কি হলো? সব তো একেবারে বাটি পেতে মুড়ি খেতে বসে গেছে মনে হচ্ছে। যারা নিউক্লিয়ারের জিগির দিয়ে ভয় পায় আমাদের, এবং নিউক্লিয়ারের কথা এত ইরেসপন্সিবল ভাবে বলে যেন বাঞ্ছারাম অথবা এই হলদিরামের রসগোল্লার মতন কথা বলে। আমাদের কাছে অনেক নিউক্লিয়ার আছে, এরকম কোন রেসপন্সিবল স্টেটে একজন ডিফেন্স মিনিস্টার অথবা একজন ফরেন মিনিস্টার যে এইভাবে কথা বলে আমরা তো জানি না। মানে ভারত, কোন পাশ্চাত্য দেশ এবং ভারতবর্ষকে এরকম ভাবে ইরেসপন্সিবল স্টেটমেন্ট আমরা জানি না, দেখিনি। এবং যে দেশে রাত্রির বেলা 1:05 এতগুলো রাফাল ঢুকে 9টা জায়গা ছিন্নভিন্ন করে চলে এলো, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, তাদের রাডার আমাদের ধরতে পারলো না, এবং যে সারপ্রাইজ স্টেলথ আর যে ফায়ার পাওয়ার আমরা দেখিয়েছি, তারপর এটা তো জাস্ট আমি মানে পিকচার বাকি হয়, আমি তো শুরু হয়, এ তো সে মানে বলেছেন। তো এই ট্রেলারের পর এখন পুরো পিকচার বাকি আছে। যদি ওরা এসকালেট করতে চায়, চয়েস ইজ দেয়ার, মানে পাকিস্তানের চয়েস। ভারতের ফায়ার পাওয়ার ভারতের ফায়ার পাওয়ার এখনো বোধহয় বহু দেশ, দক্ষিণ সাউথ এশিয়া এবং দক্ষিণ পূর্ব, এরা এখনো ভারতের ফায়ার পাওয়ার জানে না। আমি দীর্ঘদিন, এবং স্যার তো আছেনই, আমরা দীর্ঘদিন এই সামরিক বাহিনী, অ্যান্ড আই ক্যান গ্যারান্টি যে ভারতের ফায়ার পাওয়ার, এয়ার সুপিরিটি এবং নেভাল সুপিরিটি, যদি চারিদিক দিয়ে ফায়ার পাওয়ার খোলা হয় এবং একটা ফ্রন্ট যদি না হয়ে যদি 3টে ফ্রন্টে হয়, পাকিস্তানের কিন্তু অর্ধেক পাকিস্তান জ্বলে যাবে। এবং বালুচিস্তান, আপনি অলরেডি বলেছেন, বালুচিস্তান এবং পাখতুয়ানা এই দুটো কেটে যাবে। আজকে বালুচিস্তানে আজকে মানুষ উল্লাস করেছে, এবং সেই ছবিটাই আমি দেখাচ্ছি, দেখুন বালুচিস্তানে উল্লাসের ছবি। পাকিস্তানে হামলার পর বালুচিস্তানে উল্লাসের ছবি দেখুন। হ্যাঁ স্যার, খুব পরিষ্কার যে যেমন আমরা 140 কোটি মানুষ আজ সকালবেলা থেকে উল্লাস করছি ভারতে, পাকিস্তানের যারা নাগরিক তারাও উল্লাস করছে তাদের এই জঙ্গি সংগঠনকে ভারতবর্ষ যে গুড়িয়ে দিয়েছে, এবং তাদের যে সামরিক বাহিনী গর্তে ঢুকে গেছে, এটা দেখে ওরাও আসছে। এবং তাদের সাথে সাথে আমরা দেখছি বালুচিস্তান এবং পাখতুয়ান প্রভিন্সে যারা আছে তারাও কিন্তু নাচ শুরু করেছে। এবং আজকে সকালে ভারতের বালুচের ফ্ল্যাগ, বালুচ লিবারেশন আর্মি আর ভারতের ফ্ল্যাগ একসঙ্গে তুলে দিয়েছে। সময়ের অপেক্ষা, পাকিস্তান বলে এই সিন্ধ, পাঞ্জাব, পাখতুয়ানা এবং বালুচ, এই 4টে জায়গা যদি 3টে কেটে যায়, আমি জানি না পাকিস্তান শুধু পাঞ্জাব হয়ে থাকবে, মানে পাঞ্জাব পাকিস্তান হয়ে থাকবে না, কিভাবে ওরা এগোবে এটা সময়ের অপেক্ষা, আমরা দেখতে থাকবো। তবে যদি এসকালেট করতে যায়, ভারত উইল রিটালিয়েট, এন্ড রিটালিয়েট ভেরি হার্ড। বেশ, আমি একটা প্রতিবেদন আপনাদেরকে আজকে না দেখিয়ে পারছি না, যাদের আজকের এই অনুষ্ঠানে আমি অনেক চেষ্টা করেছিলাম
আমাদের প্রতিনিধিদের মারফত তাদেরকে যদি আজকের এই অনুষ্ঠানে বসানো যায়, কিন্তু তারা কেউ রাজি হননি কোনো টেলিভিশন শোতে বসার মতো। খুব স্বাভাবিক, আমরা এটা অনুধাবন করতে পারি যে পরিবারের চোখের সামনে এইভাবে নির্মম হত্যার পর কেউ কি সেই কথা বসে এভাবে অকপটে বলতে পারবেন না। তাই তাদের প্রতিক্রিয়া অন্তত আমরা আনাতে পেরেছি। আমি ঠিক বুঝতে পারছেন কাদের কথা বলছি, যারা তাদের স্বজন হারিয়েছেন, স্বামী সন্তান পরিবার হারিয়েছেন, চোখের সামনে নির্বিচারে কালমা পড়তে না পারার জন্য মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। একবার ভাবুন ওই মুহূর্তের কথা, আজও গা শিউরে উঠছে আমাদের প্রত্যেকের। ওই যন্ত্রণা, আজ তারা কান্নায় ভেঙে পড়ছেন। সবাই বলছেন উচিত শিক্ষা হয়েছে, কেউ বলছেন এখনো শেষ হয়নি, গোটা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে হবে, যেভাবে পাকিস্তান মদদ দিচ্ছে এই নির্লজ্জ পাকিস্তানকে শেষ করে দেওয়ার কথা বলছেন। চলুন আপনাদেরকে আমরা একটু দেখাই তারা কি বলছেন। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার 15 দিন পর পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা, গুড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাঁটি। ভারতীয় সেনার এই বদলাকে স্বাগত জানিয়েছেন বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর স্ত্রী সোহিনী। কাঁদতে কাঁদতে সরকারের কাছে আর্জি জানালেন ভবিষ্যতে আর কারো কপালে সিঁদুর যেন এভাবে মুছে না যায়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়। কারণ পেহেলগাঁওয়ে স্ত্রীর চোখের সামনেই জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছিল বেহালার বাসিন্দা সমীর গুহর। সেনাবাহিনীর প্রত্যাঘাতে খুশি হলেও সমীরের স্ত্রীর দাবি জঙ্গিদের একেবারে নির্মূল করতে হবে। তবু অ্যাকশনের দরকার ছিল। অ্যাকশন যদি না হতো, আমাদেরও তো একটা মনের যে এই যারা এই ঘটনার সঙ্গে জড়িত পাকিস্তান জঙ্গির, তাদের তো নিধন হওয়া উচিত, যাতে এই ঘটনা বারবার পুনরাবৃত্তি না হয়। আমরা চাই ভারত সরকার যেন অ্যাকশনটা কমপ্লিট করে, মানে এই একটা স্ট্রাইক করে ছেড়ে দিলাম, এটা যেন না। জঙ্গি হামলায় বাবাকে হারিয়েছে কিশোর সমৃদ্ধ। সে বোঝে যে তার বাবা আর কখনো ফিরবে না, তবুও সেনাবাহিনীর এই বদলায় সে খুশি। मैं दुखी तो अभी भी, लेकिन कि अब वापस नहीं आ पाएंगे, लेकिन मैं बहुत खुश हूँ कि आतंकवादी को मारा गया है। मैं बस चाहता हूँ कि ऐसा फिर से ना हो कभी इंडिया या कहीं किसी भी देश में ऐसा ना हो। ऐसा मतलब लगातार चलते रहना चाहिए जब तक खत्म ना हो जाए पूरी तरह से ये जो आतंकवादी संगठन है या आतंकवाद को समर्थन देने वाले जो लोग शामिल हैं, उन्हें पूरी तरह से बर्बाद कर देना है। সেনাবাহিনীর উপর তাদের ভরসা ও বিশ্বাস ছিল বলে জানিয়েছেন পেহেলগাঁওয়ে নিহত দিল্লির শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বন্য। धन्यवाद करती हूँ, उनसे बहुत थैंक यू कहती हूँ कि उन्होंने मेरे पति की मौत का बदला लिया है। जिस तरीके से हमारे पूरे परिवार को उन पे विश्वास था, उन्होंने उसी तरीके से जवाब देके हमारे विश्वास को कायम रखा है। एंड आई एम रियली थैंकफुल। পেহেলগাঁওয়ে মেয়েদের মাথার সিঁদুর কেড়েছে জঙ্গিরা। অপারেশন সিঁদুরকে তাই স্বাগত জানিয়েছেন জঙ্গি হামলায় নিহত পুলিশ সন্তোষ জগদালের মেয়ে আশা বড়ি। हमारी सरकार है जो हर स्त्री को बहन बोलता है, तो उनके पतियों को छीना गया था, तो उनका सिंदूर छीना गया था, शायद इसी की वजह से उन्होंने वो नाम रखा होगा। ये नाम पढ़ के तो हम बहुत रो रहे थे सुबह। मेरे बेटे के साथ वहाँ पे जाने चली गई, तो आज जो उन 26 लोगों का बदला वहाँ पे लिया गया, तो हम तो खुश हैं। हम इस गवर्नमेंट का शुक्रिया अदा करते हैं, फौज ने और गवर्नमेंट ने इसका बदला लिया। পেহেলগাঁওয়ে নিহতদের পরিবারের সাফ কথা, জঙ্গিদের শিকড় একেবারে উপড়ে ফেলতে হবে। শুধু জঙ্গি নয়, তাদের যারা মদত দিচ্ছে তাদেরও নির্মূল করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে তা নিশ্চিত করতে হবে সরকারকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি একটু চলে আসতে চাইবো অরুণ ব্যানার্জির কাছে। স্যার, আপনার কাছে আমি যেটা জানতে চাইবো যে যারা এই 26 জন, তার মধ্যে একজন বিদেশি নাগরিক নেপালের বাসিন্দা সহ 25 জনই ভারতীয়, তাদের যেভাবে খুন করা হয়েছিল তার যোগ্য জবাব দেওয়া হয়েছে। আপনার কি মনে হচ্ছে আরও জবাব দেওয়া বাকি রয়েছে, আরও প্রত্যাঘাতের প্রয়োজন রয়েছে? কারণ এখনও কিন্তু অনেকে মনে করছেন যে জঙ্গি হচ্ছে এমন কার্যত রক্তবীজের মতো,
এরা শেষ হয় আবার শুরু হয়, ফলে এদের যদি সমূলে উৎপাটন না করা যায় আবার এরা কোনো ঘটনা ঘটাবে, আবার আমাদেরকে রিটালিয়েট করতে হবে। না, সমূলে যদি উৎপাত করতে হয় তাহলে যেটা করতে হবে পাকিস্তানের সঙ্গে একটা স্টেজে গিয়ে একটা মানে আলোচনা করা যে তোমরা যদি বন্ধ না করো তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো অনেক খারাপ হবে, যেটা পাকিস্তান করতে চাইবে না। কারণ আমি আগেই বলছিলাম যে পাকিস্তান একটা এমন রাষ্ট্র যেটাকে চালাচ্ছে আর্মির লোকেরা, যেটা এখন অর্থনীতির দিক থেকে বিধ্বস্ত, যেখানে মানে দুটো এরিয়া এনডব্লিউএফপি বা যেটা পাখতুনখোয়া বলে এবং বালুচিস্তান সেগুলো আলাদা হয়ে যাওয়ার জন্য ভাবছে। এই অবস্থাতে দাঁড়িয়ে পাকিস্তান ভাবছিল যে এই জঙ্গিদের দিয়েই যদি ভারতবর্ষের নাশকতা করা যায় ভারতবর্ষকে ক্ষতবিক্ষত করে দেবে। সেটা যদি পাকিস্তানকে বোঝানো যায় যে সম্ভব নয় তবেই জঙ্গি দমন করা যাবে। কিন্তু আমি অনেকদিন আগে থেকেই বলে আসছি পাকিস্তান হচ্ছে হাব অফ টেররিজম। এরা গত 15-20 বছর 25 বছর ধরে টেররিস্টদের ট্রেন করেছে, এদের পাঠিয়েছে ভারতবর্ষে, এবং এর পেছনের গল্প হচ্ছে আফগানিস্তান যুদ্ধ, যেখানে আমেরিকা প্রচুর টাকা ঢেলেছিল পাকিস্তানে জঙ্গিগুলোকে তৈরি করতে। সুতরাং সেই টাকা নিয়ে যখন তারা প্রশিক্ষণ দেয় জঙ্গিদের, তার একটা অংশ তো এখানে রয়ে গেছে, তারা তো আর আফগানিস্তানে গিয়ে মারা যায়নি। এখন এদের মগজ ধোলার কাজটা যেটা করছে দেখেন, ওখানে মসজিদে বসে এইসব মগজ ধোলার কাজটা হচ্ছে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে ধর্ম এবং জঙ্গি আচরণ এক নয়, তাদের মধ্যে একটা ডিফারেন্স আছে। ধর্ম ধর্মের মতন চলবে, জঙ্গিদের বোঝাতে হবে এই জঙ্গিপনা দেখিয়ে ধর্মকে তুমি প্রতিষ্ঠা করতে পারবে না। এর জন্য পাকিস্তান রাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন। সেটা পাকিস্তান কতটা করবে আমার যথেষ্ট সন্দেহ আছে, কারণ সেটা করতে গেলে পাকিস্তানের নিজের অস্তিত্বই বিপন্ন হবে। আপাতত সেইটা সম্ভাবনা ওই জন্য কম। তবে ইন দ্য লং রান একটা যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় পাকিস্তানের সঙ্গে যে এরকম করলে অবস্থা দুটো ঝাড়পি খারাপ হবে, তাহলে কিন্তু জঙ্গি দমন করা যাবে না। আজ ধরুন আইএসআই জঙ্গি যে উৎপাত হয় সেটা তো মানে সৌদি আরবে থেকে বেরিয়েছিল। সেই ধরনের মগজ ধরের কাজ যদি বন্ধ না করা যায় তাহলে কিন্তু কোনোদিনই এই জঙ্গি হামলা বন্ধ হবে না। আজকে আপনি যে বললেন একদম ঠিক কথা, রক্তবীজের বংশ। আজকে একটা জেনারেশন জঙ্গিদের আপনি হয়তো হত্যা করলেন, 2 বছর পর আবার নতুন করে জন্মাবে, সেইটা বন্ধ করার জন্য মানে আপনি বলছেন যদি ভবিষ্যতে এই ধরনের জঙ্গি হামলা বন্ধ করতে হয় তাহলে অবশ্যই সেটা কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে সম্ভব, আদারওয়াইজ এইভাবে হামলা পাল্টা রিটালিয়েশন চলতে থাকবে। কিন্তু আমরা খুব স্পষ্ট করে বলতে চাই যে ভারত কখনোই কারোর ওপর হামলা করে না, এটাই ভারতের এই মুহূর্তের সামরিক নীতি। কিন্তু ভারতকে যদি কেউ চিমটি কাটে, বললাম না, দুগালে থাপ্পড় মারতে ভারত দুবার ভাববে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই মুহূর্তের টার্গেট হচ্ছে ভারতকে সুরক্ষিত রাখা, ভারতের বর্ডার লাইন সুরক্ষিত রাখা, ভারতের নাগরিকদের সুরক্ষিত রাখা। কিন্তু আবারও বলছি যে পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান, মাথামোটা পাকিস্তান কখন কি করবে কেউ জানে না। তাই প্রত্যেকে আমরা অ্যালার্ট মোডে রয়েছি। উই আর উইথ কান্ট্রি। আপাতত এই পর্যন্তই। প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার।